আজকের দিনে চারিদিকে শুধু নানা মতবাদ, স্লোগান আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ঝড়। এই ঝড়ের মধ্যে স্থির থাকা আর স্বচ্ছভাবে চিন্তা করাটা সত্যি বলতে বেশ কঠিন একটা ব্যাপার। তো এই যে এত কোলাহল, এর মাঝে নিজের বিবেককে শান্ত রাখা যায় কিভাবে? চলুন এই আলোচনাতে আমরা সেই পথটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। ভাবুন তো একবার, ধরুন একটা খুব সুন্দর মিষ্টি সুর, কিন্তু সেটা যদি প্রচণ্ড চিৎকারের মধ্যে হারিয়ে যায়, তাহলে কেমন লাগবে? ঠিক এই ব্যাপারটাই কিন্তু আমাদের চারপাশে ঘটছে। সত্যিকারের গভীর চিন্তা, আসল কথাগুলো, সেগুলো প্রায় চড়া গলার মতামত আর ঝাঁঝালো স্লোগানের নিচে চাপা পড়ে যাচ্ছে। দেখুন, হাজার হাজার বছর আগের একটা প্রশ্ন, কিন্তু কি আশ্চর্য তাই না? আজও আমাদের সমাজের জন্য এটা একইভাবে প্রাসঙ্গিক। যখনই চারপাশে বিভ্রান্তি আর আবেগের ঝড় ওঠে, তখনই এই প্রশ্নটা সামনে আসে, একজন সুস্থ, বিবেকসম্পন্ন মানুষ কি নেই? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্র। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। এই যে প্রশ্নটা, এর উত্তর খুঁজতে গেলে আমরা দেখব যে মূলত দুই ধরনের মানসিকতা বা দুটি পথ আমাদের সামনে আসে। একটা হলো বিবেকবান, চিন্তাশীল মানুষের পথ, আর অন্যটা হলো অন্ধ আনুগত্যের পথ। প্রথমে আসি প্রথম পথটার কথায়, মানে একজন বিবেকবান মানুষ বলতে আসলে কি বোঝায়? দেখুন, এই ধরনের মানুষ স্লোগানে ভেসে যান না। তারা তথ্যকে বেশি গুরুত্ব দেন। কোনো একটা ঘটনা ঘটলে সেটার পেছনের কারণটা খোঁজার চেষ্টা করেন। আর সবচেয়ে বড় কথা হল, নিজের অহং বা আমি কোন দলের এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটা নৈতিক দায়িত্ব অনুভব করেন। তাদের কাছে আবেগ নয়, বিশ্লেষণটাই আসল। আর এর ঠিক উল্টো দিকে বা দ্বিতীয় পথটা হল পক্ষপাত দুষ্ট মানসিকতা, মানে যারা অন্ধ আনুগত্যে বাধা। এদের কাছে নিজের পক্ষপাত বা নিজের দলের কথাই শেষ কথা, ওটাই একমাত্র সত্য। কেউ যদি একটু ভিন্ন মত পোষণ করে, তাকে প্রায় শত্রু ভাবা হয়, আর হুট করে আসা আবেগকেই বিচার বা সিদ্ধান্ত বলে ভুল করা হয়। তাহলে মূল প্রশ্নটা হলো, এই যে দুটো পথের কথা আমরা শুনলাম, এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? মানে তাদের চিন্তাভাবনা আর কাজকর্মের মধ্যে এই তফাৎটা কিভাবে ফুটে ওঠে? চলুন দেখি। সবচেয়ে বড় আর মৌলিক পার্থক্যটা কিন্তু তাদের মতামত তৈরির প্রক্রিয়াতে। একজন নীতিবান মানুষ কি করেন? তিনি প্রথমে তথ্য নেন, সেটাকে ভালোভাবে বিশ্লেষণ করেন, তারপর একটা ন্যায্য অবস্থানে আসেন। আর অন্যদিকে একজন পক্ষপাতদুষ্ট ব্যক্তি, তিনি তার দলের কাছ থেকে একটা সিগন্যাল বা ইশারা পান, আর কোনো রকম বিশ্লেষণ ছাড়াই সাথে সাথে প্রতিক্রিয়া দেখান। পুরো প্রসেসটাই আলাদা। এই পার্থক্যটা কিন্তু জীবনের আরও অনেক ক্ষেত্রে দেখা যায়। যেমন ধরুন, অহং বা ইগো। একজন বিবেকবান মানুষ নিজের ভুল বা পক্ষপাতটা বুঝতে পারলে সেটা শুধরে নেন, আর অন্যজন তার দলের পরিচয়ে আঘাত লাগলে সেটাকে ব্যক্তিগত আক্রমণ বলে মনে করেন। প্রতিক্রিয়ার ধরনটাও দেখুন, একজন শ্বাস নেন, যাচাই করেন, তারপর বলেন, আর অন্যজন ট্রিগার্ড হন, আবেগের বশে পোস্ট দেন বা স্লোগান তোলেন। একজন ভিন্ন মতকে তথ্যের উৎস হিসেবে দেখেন, আর অন্যজন দেখেন শত্রু হিসেবে। এই দুটো পথের পার্থক্য বোঝানোর জন্য একটা দারুণ উপমা আছে। সুস্থ বিবেকের পথটা হলো জলের মতো। জল দেখতে নম্র, যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেয়, কিন্তু তার শক্তি প্রচণ্ড। সে সব বাধা পেরিয়ে ঠিকই নিজের পথ করে নেয়। আর অন্ধ আনুগত্যের পথটা হলো পাথরের মতো। বাইরে থেকে দেখতে খুব কঠিন, একদম অনমনীয়, কিন্তু একটা জোরে আঘাত লাগলেই ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। আচ্ছা, এই বিবেকবান হওয়ার পথে একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় ভুল বোঝা একটা বিষয় হলো নীরবতা। তো চলুন এবারে নীরবতার শক্তিটা নিয়ে একটু কথা বলা যাক। এটা কি শুধুই চুপ থাকা, নাকি এর চেয়েও বেশি কিছু? দেখুন, চুপ করে থাকা মানেই কিন্তু নিষ্ক্রিয়তা বা পালিয়ে যাওয়া নয়। অনেক সময় আমরা ভয় থেকে চুপ থাকি, আবার কখনো কখনো নীরবতা হয় গভীর চিন্তাভাবনার জন্য, একটা সঠিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির জন্য। তাই নিজেকে এই প্রশ্নটা করা খুব জরুরি, আমার এই যে নীরবতা, এটা কি পালানো নাকি প্রস্তুতি? কিভাবে বুঝব? নিজেকে কয়েকটা প্রশ্ন করে দেখা যেতে পারে। যেমন, আমি কি এই সময়ে তথ্য বা প্রমাণ জোগাড় করছি? আমার ভেতরে কি কোনো নৈতিক অস্বস্তি কাজ করছে? আমি কি কোনো গঠনমূলক পরিবর্তনের জন্য মনে মনে পরিকল্পনা করছি? যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয়, তাহলে বুঝতে হবে এই নীরবতা হয়তো প্রস্তুতি নয়। কারণ প্রস্তুতিমূলক নীরবতা কিন্তু ভেতরে ভেতরে ভীষণ সক্রিয় থাকে।
এতক্ষণ তো আমরা শুধু তাত্ত্বিক আলোচনা করলাম, কিন্তু কথা হলো এই গুণগুলো অর্জন করার কি কোনো বাস্তবসম্মত উপায় আছে? হ্যাঁ, আছে। চলুন বিবেককে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেখে নিই। এখানে বিচার বুদ্ধিকে আরও শক্তিশালী করার জন্য ৫টা দারুণ অনুশীলনের কথা বলা আছে। যেমন, যা দেখছেন তা নিয়ে একটা জার্নাল রাখা, মাসে একবার নিজের পক্ষপাতগুলো খুঁজে বের করার চেষ্টা করা, মানে বায়াস অডিট করা, সপ্তাহে একদিন নিজের মতের বাইরের মতামত শোনা, যাকে বলা হচ্ছে ইকো ব্রেক, নিজের যুক্তির পেছনে কোন মূল্যবোধ কাজ করছে, যেমন ন্যায়বিচার নাকি সহানুভূতি, সেটা চিহ্নিত করা, আর সবশেষে অতীতের কোনো ঘটনার নৈতিক দিকটা আবার ভেবে দেখা। এই অভ্যাসগুলো কিন্তু মনকে পরিষ্কারভাবে দেখতে আর বিচক্ষণভাবে কাজ করতে দারুণ সাহায্য করে। আর এটা হলো একটা খুব কাজের কৌশল, বিশেষ করে যারা খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখান তাদের জন্য। নামটা হলো ধীর প্রতিক্রিয়ার নীতি। সহজ 4টা ধাপ। প্রথমত, যখনই কোনো কিছুতে ট্রিগার্ড হবেন বা উত্তেজিত হবেন, 3টা গভীর শ্বাস নিন। দ্বিতীয়ত, সাথে সাথে উত্তর না দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য একটা প্রশ্ন করুন। তৃতীয়ত, বাইরের কোনো একটা সোর্স থেকে ব্যাপারটা যাচাই করে নিন। আর চতুর্থত, এই সব কিছুর পর কেবল তখনই প্রতিক্রিয়া জানান। এটা কিন্তু আমাদের আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর অভ্যাসটা ভাঙতে দারুণভাবে সাহায্য করে। এখন মনে হতে পারে যে যে এত অনুশীলন, এত আত্মনিয়ন্ত্রণ, এর শেষ উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই ব্যক্তিগত উন্নতির জন্য? আসলে তা নয়, এর একটা বৃহত্তর সামাজিক প্রভাবও আছে। এখানে একটা অসাধারণ তুলনা দেয়া হয়েছে। বলা হচ্ছে বিচক্ষণ ব্যক্তিরা হলেন সমাজের মরাল ইমিউন সিস্টেম বা নৈতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা। ঠিক যেমন আমাদের শরীরের ইমিউন সিস্টেম ক্ষতিকর জীবাণু চিনে ফেলে আর শরীরকে সুস্থ রাখে, তেমনি এই মানুষগুলো সমাজের বিভ্রান্তিগুলো শনাক্ত করেন এবং তাদের স্বচ্ছ চিন্তা দিয়ে সমাজের নৈতিক সুস্থতা রক্ষা করেন। শেষ পর্যন্ত লক্ষ্যটা হলো এটাই, জলের মতো নম্র কিন্তু পাথরের চেয়েও স্থায়ী একটা শক্তি অর্জন করা। একটা শান্ত কিন্তু অটল শক্তি, যা এই পৃথিবীকে নীরবে আরও উন্নত করে তোলে। আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা রেখে যায়, কিভাবে আমরা নিজেদের ভেতরে এই শক্তি, এই সহনশীলতা গড়ে তুলতে পারি।